শোন বাবু, এত বছর তুই কেন আসিসনি, এত বছর কেন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাসনি, সেই প্রশ্ন আমরা তোকে করব না। কিন্তু বাবু, একটা কথা জানতে খুব ইচ্ছে করছে যে আমাদের কি কোনো অপরাধ হয়েছিল? আমরা কি কোনোভাবে তোর মনে আঘাত দিয়ে ফেলেছিলাম? যদি সেরকম কিছু হয়ে থাকে বাবু, তাহলে না বুঝে, বিশ্বাস কর, না বুঝে হয়েছে। মেজকামণি, 12 বছর আগে তোমাকে যেমন দেখে গিয়েছিলাম তুমি একদম সেই রকম আছো। বয়স তোমায় টাচ করতে পারেনি। আচ্ছা, 12 বছর ধরে কোনো মানুষ কি করে হুবহু একরকম থাকতে পারে বলো তো মেজকামণি? বুঝেছি, তুই আমাদের সাথে ওই প্রসঙ্গে কোনো কথা বলবি না, তাই তো? ঠিক আছে, আমাদেরকে না হয় না বললি, কিন্তু দাদা, তোর এই 12 বছর না আসা, দাদা মানে কি করে? আচ্ছা, আমি দাদাভাইকে আমার ঘরে নিয়ে এলাম একটু দুজনে মিলে গল্প করব বলে। তোমরা না হয় একটু পরে এসে কথা বলতে। এত বছর পর এসেছো কেন? সেই জন্যই তো কেউ ছাড়তে চাইছে না। আচ্ছা, মার মেজমণি কোথায় গেল? রান্না করে? তোমার জন্য গরম গরম লুচি ভাজা হচ্ছে, তার সঙ্গে সাদা আলুর তরকারি। তুমি ভালোবাসো না, তাই সমস্ত মান অভিমান ছেড়ে দুজনে জুড়ে গেছে তোমার জন্য রান্না করতে। দিস ইজ মাই হোম। আর ঠিক এই কারণেই 12 বছর পরেও এখনো হোম সিকনেসটা গেল না। যাক, তাহলে হোম সিকনেস আছে বলছিস? হোম সিকনেসটা একটা ফিলিং, আশা না আসার উপর সেটা ডিপেন্ড করে না। না না, বাড়ির জন্য তেমন টান থাকলে কি না এসে পারতিস? তুমি বিশ্বাস করো মেজকামণি, বাড়ি ছেড়ে বাইরে থাকতে আমার আজও প্রথম দিনের মতোই কষ্ট হয়। করি বাবু, আর করি বলি তো মেলাতে পারি না, মানে কিছুতেই মন থেকে মানতে পারি না তোর এই না আসাটা। তোমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এসে একই কথা বলছো বারবার। কি করবো বল, আমরা তো বিশ্বাসই করতে পারিনি যে তুই আমাদের সাথে যোগাযোগ রাখবি না। ঠিকই তো ছোটকামণি। জানো ধৃতি, এক একটা সময় না আমার কেমন নিজেকে অপরাধী বলে মনে হতো। মানে কি? আসলে জানি না, জানো, আমার বউ ভাতে ঠিক পরের দিনে তো তুমি চলে গেলে। কিরকম মনে হতো আমি যেন অপায়া। বাড়িতে ঢুকেই বাড়ির বড় ছেলে আমার জন্য বাড়ি থেকে চলে গেল। দাদাভাই, ছোটকার বিয়ের বউ ভাতের পরের দিন যখন তুমি চলে যাচ্ছিলে, আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম যে তুমি কবে ফিরবে। তখন তুমি আমায় কি বলেছিলে মনে আছে? বলেছিলে একটা প্রাইজ পাওয়ার কথা আছে, খুব টাফ লড়াই, যদি শিখে ছিঁড়ে প্রাইজটা পেয়ে যায় তাহলে যে কোনো দিন ফেরত আসবো, কিন্তু যদি না পাই তাহলে জানি না এক্স্যাক্টলি কবে ফিরতে পারবো। মনে আছে। তাহলে কি প্রাইজটা শেষ পর্যন্ত পাওনি? না রে, প্রাইজটার পাওয়া হলো কই? প্রাইসটা কিসের ছিল? তোর কাজের ফিল্ডের কোনো প্রাইস? একটা প্রাইজের দাম এত হচ্ছে, এত বছর ধরে, 12 বছর ধরে বাড়ির সমস্ত লোককে ভুলিয়ে রেখে দেয়। দাদা ভাই, তুমি একটা প্রাইজ এক্সপেক্ট করেছো অথচ পাওনি, এটা তো খুবই আনইউজুয়াল। আসলে ওই পরীক্ষাটাই খুব টাফ ছিল হচ্ছে। ইনফ্যাক্ট ওটাই ছিল আমার জীবনের শেষ পরীক্ষা। দূর, গুলি মারো তো ওই সমস্ত পরীক্ষা টরীক্ষা। আচ্ছা, তুই কোনো প্রতিজ্ঞা করেছিলি নাকি যে ওই পরীক্ষায় সাকসেসফুল না হলে তুই দেশে ফিরবিই না? তার মানে ইউ গট ইট?
পাইনি। ভাবলাম সবাই তো আর সব পরীক্ষায় পাশ করে না, আমার আর এই পরীক্ষাটায় পাশ করা হবে না। আচ্ছা দাদা ভাই, কি এমন পরীক্ষা বলো তো যে 12 বছর ধরে দিচ্ছ অথচ পাশ করতে পারছো না? হুইচ ইজ আনলাইকলি। দিচ্ছি না তো, আর দিচ্ছি না, হাল ছেড়ে দিয়েছি। ইনফ্যাক্ট দিচ্ছি না নয়, পরীক্ষাটা আমার দেওয়াই হবে না। ও, তখনই সিদ্ধান্ত নিলাম এবার বাড়ি ফিরব। যেদিনই জেনেছি আমাকে আর পরীক্ষাটা দিতে হচ্ছে না, সেই দিনই মাকে চিঠি লিখেছি। বাবু সেই ছোটবেলার মধ্যেই রয়ে গেল যেন দোয়েল, এই মক্কেল সেই বাচ্চা বয়স থেকে যখন মনে কোনো কিছু প্ল্যান করতো না, সেটাকে অ্যাচিভ না করা পর্যন্ত নিজেকে পানিশ করতো। হ্যাঁ, একবার ওই হাফ ইয়ারলি পরীক্ষায় ম্যাথসে নম্বর কিছু কম পেয়েছিল, তো সে অ্যানুয়াল পরীক্ষা পর্যন্ত খেলতে গেল না। ভাবো, এটা নাকি ওর কি বলে সেলফ পানিশমেন্ট। আমরা ওকে মানে সে বলে বলে বিকেলে বাড়ি থেকে বার করতে পারি না, বন্ধুরা এসে ডেকে ডেকে ফিরে যেত। তারপর অ্যানুয়াল পরীক্ষায় নাম্বার বাড়লো মানে 100। কিন্তু সেই দাদা ভাই 12 বছর ধরে একটা পরীক্ষায় কোয়ালিফাই করতে পারলো না, এটা জাস্ট আনবিলিভেবল। চেষ্টা করেছিলাম রেউচ্ছি, এই পরীক্ষা জেতার তাগিদটা আমারও অনেক বেশি ছিল। কিন্তু দাদা ভাই, আমি তো ভাবতেই পারছি না যে তোমার থেকে ব্রিলিয়ান্ট এই ওয়ার্ল্ডে কেউ থাকতে পারে। আমার ভাইটা একরকম রয়ে গেছে, একেবারে একরকম। আমার এই শেষ পরীক্ষাটা যিনি নিলেন না, তিনি যে কি কঠিন পরীক্ষা তুই ভাবতে পারবি না। তার হাত থেকে কারো নিস্তার নেই। যাকে ওসব পরীক্ষা অনেক হয়েছে, ঠিক করে বলতো এবার এই যে এলি অনেকদিন থাকবি তো? কি আশ্চর্য, ও তো চিঠিতে লিখেই দিয়েছিল যে ফিরছি, তার মানে তো আমরা ধরেই নিয়েছিলাম যে ও একবারের জন্য ফিরছে। না, সেটা বলতে সাহস পাচ্ছি না, যদি ফট করে বলে না আমাকে ফিরে যেতে হবে এখনই। দাদা ভাই, আমি আর ফিরবো না, সত্যি ফিরবো না। আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো। বাড়ির দুরন্ত বাচ্চাটা যেমন মার কথা না শুনে বাইরে খেলতে যায়, ধুলোবালি মাখে ঝাঁপাঝাঁপি করে, তেমন আমিও ঘর ছাড়া হয়েছিলাম মাগো। কিন্তু সেই বাচ্চাটার মতোই সন্ধে হয়ে গেলে বাচ্চাটা যেমন অন্ধকারকে ভয় পেয়ে দৌড়ে দৌড়ে কাদামাখা অবস্থাতেই মার কাছে এসে মাকে জড়িয়ে ধরে, আমিও তেমনই এসেছি মাগো, তোমার কোলে শান্তিতে ঘুমোবো বলে। একবার মন খুলে তার সঙ্গে কথা বলো, সেই হয়তো তোমাকে সঠিক উপায় বলে দিতে পারবে। আমি পলাশবনি যাব মা। দিব্য, কিছু একটা কর। আমি কি করবো মা, আমি কিছু বুঝতে পারছি না। আমি পাজল, আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আজ 3 দিন হয়ে গেল ও স্টুডিওতে বসে রয়েছে, নিজের ঘরে শুতে পর্যন্ত যায়নি। তুই ওর সঙ্গে কথা বল, ওকে কথা বলানোর চেষ্টা কর। আমি কি চেষ্টা করছি না মা? আমি 1000বার চেষ্টা করছি, কিন্তু একটা কথাও ওকে দিয়ে বলাতে পারিনি। শুধু তাকিয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। এইভাবে তো চলতে পারে না দিব্য। আমি সব কিছু ফেলে, এমনকি ঠাকুর পুজো ফেলে সবসময় বৌমার কাছে বসে আছি, একটা কথাও বার করতে পারিনি। মনকে এখন খুব দরকার ছিল মা। এই সময় মনটা যদি কাছে থাকতো। পয়মনটি থাকলে বৌমা সব মন খুলে বলতো কিনা জানি না, কিন্তু পয়মনটির মনে তো একটা খোঁচা থেকে যেত। কি করব আমি মা?
আমার এখন নিজের ওপরে নিজেরই এত অপরাধ বোধ হচ্ছে। সে কথা বললে দিব্য, অপরাধ হয়েছে আমার। বৌমার বাড়িতে বৌমা যখন তখন যেখানে খুশি যেতে পারে, আমার এটা বোঝা উচিত ছিল। আমি সেদিন ওই কথাটা না উঠালে। ওটা কোইন্সিডেন্স মা। সেদিন কথা না উঠলে অন্য কোনো দিন কথা উঠতো, অন্য কোনোভাবে কথা উঠতো। এত বড় একটা সত্যিকে এড়িয়ে যাওয়া যেত না। দিব্য, তুই বৌমার কাছে যা, পয়মন্তি আসার আগে স্বাভাবিক হয়ে যাক। তুই যা বাবা, একবার তুই ওর সঙ্গে কথা বল। ঠিক আছে, তুমি এসো না মা, একটু এসো না। আমি যাবো? হ্যাঁ চলো না। চল। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।